कोख के रथ में मुझे रख कर चलती थी। হরে কৃষ্ণ বন্ধু ভাই রে, অ্যাম্বুলেন্সের ডাক যেন কোনো বাড়িতে না পড়ে, কেননা একটা সময় বাবাকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করে সেই দিন মনে অনেক দুঃখ ছিল, আজও আছে। নতুন করে আবার পায়ে ব্যথা। একজন মেসেজ করে জিজ্ঞাসা করেছিল এটা কি ঢং, আমি বলছি না, এটা ধ্রুব সত্য। আর এটাও সত্য, আমরা এখন কোনো অসহায় পরিবারকে একটু সাহারা দিতে যাচ্ছি। মনে অনেক প্রশ্ন নিয়ে আঁকা বাঁকা সরু পথ দিয়ে গাড়ি চালক তার সতর্কতা বজায় রেখে আমাদেরকে নিয়ে চলে আসলো তারই বাড়ির সামনে। সময় নষ্ট না করে ওকে ঘর থেকে বের করছি। আর আমার পায়ে একটু অসুবিধা, তাই এই ভাইগুলো আমাকে সবভাবে সাহায্য করছে। এই ভাইদের জন্য হাতে একটু তালি হতেই পারে, কিংবা একটা ফলো করে আমাদের পাশে থাকতেই পারো। আরে বস, কারো পাশে থাকার জন্য টাকার প্রয়োজন হয় না। আর এইদিকে মাসিমা মাথায় দেওয়ার বালিশ ও তাদের প্রয়োজনীয় জিনিসের ব্যাগ গাড়িতে ভরে দিয়েছে। আর আমরা ভাইটার পাটাকে একটু সেবে রাখার ব্যবস্থা করছি, ওর যেন গাড়ির ঝাঁকিতে কোনো রকম ব্যথা না লাগে। আর এই দেখো কত সুন্দর একটা পাখি, কোনো কারণে মায়ের থেকে বিচ্ছিন্ন হয়। আমার মনে হলো পাখিটা ক্ষুধার্ত আছে, তাই একটু জল খাওয়াচ্ছি। আর সত্যি সত্যি পাখিটার খুব খিদে পেয়েছে দেখে মনে হচ্ছে। বিভিন্ন সমালোচনার মাধ্যমে আমরা চলে আসলাম নার্সিংহোমের কাছে। আর বস রাস্তায় আসতে গিয়ে গাড়িতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল, কারণ প্রচণ্ড গরম আর সাথে ঘামের গন্ধ। অনেকক্ষণ গাড়ির ভেতর স্থিরভাবে বসে থাকার কারণে পাটা ব্যথা ব্যথা অনুভব হচ্ছে, তবুও ন্যাংরাতে ভেতরে প্রবেশ করছি। কারণ প্রথম ধাপে আমাদের কি করতে হবে সেটা জানার জন্য আমাদের কিছুক্ষণ ডাক্তারের জন্য ওয়েট করতে হবে। আর মনে হচ্ছে ওখানে কিছু হয়েছে দেখি। আরে ভাই, আমাকেও তো একটু দেখতে দাও কি হয়েছে। ও তেরি, আচ্ছা ফেভিকুইক দিয়ে মেরামত চলছে জুতার। একটু হাততালি হয়ে যাক সবার জন্য যারা মনোযোগ সহকারে দেখছে। বর্তমান ভাইটাকে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে পাটা চেক আপ করার জন্য, কিন্তু তার আগে আমাদের সঙ্গে এখানে অনেক কিছু হয়ে গেছে। এখানকার স্টাফদের সাথে তারা আমাদেরকে বিভিন্ন পুরনো কথা নিয়ে বিভিন্নভাবে মন্তব্য করে, কিন্তু ভাই অভাবী মানুষরা বাধ্য হয় মুখ বুজে সইতে। আমার পায়ের ব্যথাটা অনেকটা বেড়েই চলছে, এই দেখো কতটা ফোলা। কিন্তু আমাদের এই ভাইয়ের তুলনায় এবং এখানে এমন পেশেন্ট পা ভাঙা আসছে, তাদের তুলনায় এটা কিছুই না। এখন আমি কিছু মেডিসিন নেবার জন্য যাচ্ছি, আর আমার পেছন একটা ভাই চলছে, ওই আমাকে এদের খবর দেয়, যার জন্য আজ আমি এখানে। আমি ফটাফট মেডিসিনগুলো দিতে বলি, উনিও দায়িত্ব সহকারে এক এক করে সব বের করতে থাকে। আমি সমস্ত মেডিসিন নিয়ে মনে কিছু আশঙ্কা করতে করতে চলে যাই ভাইয়ের কেবিনে, যেখানে ওর চেক আপ হবে, পাটা বর্তমান কি অবস্থায় আছে। এই খরচাটা আমাদের বাজেটে ছিল না। এখন আমার মনের অবস্থা যা চলছে সেটা হয়তো পৃথিবীর কেউ বুঝবে না, যেমন এখানকার মালিক থেকে শুরু করে কোনো স্টাফ বুঝলো না। তাই আমরা এখন রিটার্ন নিজের বাড়ির দিকে যাচ্ছি। আমরা এখন বাড়ির সামনে চলে আসছি। সেদিনকে যাবে আমি ছেলেকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে দেখানো, নার্সিংহোমে নিয়ে যাওয়ার পরে ডাক্তারের সঙ্গে কথা হলো, ডাক্তার দেখলো, দেখার পর ডাক্তার বললো যে 15,000 টাকা এক পায়ে করবে, মানে সম্পূর্ণ করে দেবে। আর আরেকটা পায়ে 20 থেকে 25,000 টাকার মধ্যে মানে পরিষ্কার টোটাল কাজটা হয়ে যাবে। আর আজকে নিয়ে যাওয়ার পর যে এরকম হবে সেটা আমরা কখনোই বুঝতে পারলাম না, যে যেখানে 40,000 টাকা সেখানে 7 লাখ টাকা কী করে হয়ে গেল। 7 লাখ টাকা তো বলছে যে আপনাদের যে কন্ট্রাক্টরটা, সেই কন্ট্রাক্টর দিতে। এটা কি সত্য? না, আমরা তো নিজেরাই জানি না যে 7 লাখ টাকা আমাদের কাছে থাকলে আজকে আমি কি লোকের কাছে হাত পাততাম, কিংবা তোমাদের কাছে সাহায্য চাইতাম না। আজকে আমি ছেলেকে আজকে 1 বছর থেকে বিছানায় পড়া, ছেলে অপারেশন করে আনছি, মানে 2 মাসের মতো হচ্ছে, এখন আমি ছেলেকে সার্জারি করতে পারিনি শুধুমাত্র টাকার জন্য। আজকে আমি পেশেন্ট ঘরে রাখে, কেউ ঘরে টাকা পয়সা রাখে না, তো এখন আমার কাছে নেই বলেই আজকে আমি মানে এনাদেরকে ইস্যু করছি। তো সেই জন্য বলছি সবাইকে যে যারা একটু সাহায্য করার দরকার, একটু ছেলেটাকে আমাকে সাহায্য করে, ছেলেটা উঠে দাঁড়াতে পারে। 1 বছর যাবত হাঁটা চলা করতে পারে না, বিছানায় পড়ে আছে 1 বছর যাবত। আমি খুবই গরিব, লোকের বাড়িতে কাজ করে খাই, খুবই অসহায় আমি।